2,42,000 কোটি টাকা সরকার কোথা থেকে নির্বাহ করবে? এই বাজেট হচ্ছে লুটপাটের বাজেট। এই বাজেট হচ্ছে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার বাজেট। ঘাটতি বাজেটে বাড়বে ব্যাংক ঋণ, এতে দেশের ব্যাংকিং খাত আরও বেশি দুর্বল হয়ে পড়বে। বেসরকারি খাত ঋণ বঞ্চিত হয়ে সংকুচিত হতে পারে চাকরির বাজার। বাজেট প্রতিক্রিয়ায় এমনটাই মন্তব্য করেছেন এনসিপি নেতারা। যে বাজেটটাকে আমাদের মনে হচ্ছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত, কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ ইসলামী ব্যাংক নিয়ে যে তথ্য দিয়ে হাতে নাতে ধরা খেলেন সালাউদ্দিন আহমেদ। দর্শক, দেশের সবচেয়ে বড়, সবচেয়ে লাভজনক এবং কোটি কোটি সাধারণ মানুষের আস্থার প্রতীক বেসরকারি ব্যাংকটিকে কিভাবে দিনের আলোতে সবার চোখের সামনে ডাকাতি করা হলো? ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও কেন সেই একই লুটেরা চক্রের প্রেতাত্মারা আবারও ফিরে আসছে এই ব্যাংকটির নিয়ন্ত্রণ নিতে? আজ মধ্যে একটা কথা কিনা যে গাদা পানি খায় ঠিকই গোলাপি রেখায়। আমাদের দেশের বর্তমান সরকারটা ঠিক একদম এক্স্যাক্টলি সেম। এই যে এসালামকের কথায় না কার কথায় আল্লাহ জানে বহাইছিল যে ইসলামী ব্যাংকের জিএমডিটা চেঞ্জ করে বহাইছিল, এক সপ্তাহ রাখতে পারলো না। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের ভূমিকায় পুরো সংসদ ইমপ্রেসড এবং পুরো সংসদ স্তব্ধ, অনেকটা পিন পতন নীরবতা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবার বাজেট নির্ধারণ করলো। সেই বাজেটকে কেন্দ্র করে সারা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে ব্যাংকিং খাত নিয়েও যে তোলপাড় সৃষ্টি হয়েছে সে সম্পর্কিত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মাননীয় অর্থমন্ত্রী কিছুক্ষণ আগে মাত্র বাজেট পেশ করা শেষ করলেন। এমন একটা সময় বাজেট পেশ করা হয়েছে যা আমাদের ইতিহাসের একটা বড় সময় ধরে একটা আর্থিক ফ্যাসিবাদের অংশ হিসাবে বর্তমানেও সেই আর্থিক অব্যবস্থাপনা চলমান আছে, এবং আর্থিক অব্যবস্থাপনা যেটা বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে আওয়ামী ফ্যাসিবাদ থেকে, সেটার দায় তাদেরকে অনেকাংশে বহন করতে হচ্ছে এবং দায়িত্ব অব্যবস্থাপনা থেকে ফেরায় নিয়ে আসা। এবং আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বিএনপির যেই কার্যক্রম গত 3-3.5 মাসে আমরা দেখেছি, তাতে এই সরকার আর্থিক ব্যবস্থাপনাটাকে ডিসিপ্লিন করবার বদলে পুরাতন বন্দোবস্তে, পুরাতন লুটপাটের প্রকল্প অলিগার্কির কাছে ফিরিয়ে নেবার জন্য সে চেষ্টা করছে, এবং এটা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না, কাম্য ছিল না। তো তেমন একটা সময়ে একটা বিশাল ঢাউস সাইজের বাজেট দিয়েছে আমাদের এনবিআর 6,00,000-6.5 লক্ষ কোটি টাকা নাকি তুলে দেবে। এটা খুবই ইমপ্র্যাকটিক্যাল, অবাস্তব। দেশের অর্থনীতির অবস্থা ভালো না, ব্যবসার অবস্থা ভালো না, এফডিআই নাই, ব্যাংক সিস্টেমে অনিশ্চয়তা চলতেছে, সব কিছু জব ক্রিয়েশন হচ্ছে না, লিকুইডিটি ইনভেস্ট হচ্ছে না, সব কিছু মিলিয়ে হচ্ছে যে যেই অব্যবস্থাপনা চলছে, যে অনিশ্চয়তা চলতেছে, তার ভিতরে সরকারের এই খাতগুলো নিয়ে নাটক করা, বিভিন্ন রং লোকদেরকে এনে এনে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া, যার কারণে আস্থাহীনতা তৈরি হচ্ছে। ইসলামী ব্যাংকের যে অনিশ্চয়তা চলছে সেটার সাথে সাথে আবার দেখলাম আজকে ডাচ বাংলা ব্যাংকে একই অবস্থা। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ যেটা আছে, এবিবির নেতারা, এমডিরা গিয়ে ব্যাংকের যে বিএনপির গভর্নর আছে তাকে বলে আসছেন, কিন্তু তারপরেও মোটামুটি একই চরিত্র দেখতে পাচ্ছি আর কি। আমরা এটা নিয়ে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না আর কি। তো সেরকম একটা অবস্থায় কিভাবে আপনি আগামী অর্থ বছরে 6.5 লক্ষ কোটি টাকা উঠাবেন, যেখানে এই কারেন্ট অর্থ বছরে আপনার টার্গেট ছিল 4 লক্ষ কোটি টাকা, আপনি উঠাইতে পারেন নাই, এখনও 1 লক্ষ কোটি টাকার ঘাটতি আছে। তো সেই রকম রিয়ালিটিতে দেশের অর্থনীতিতে এমন কি ঘটেছে যেটা আপনি আগামী দিনে জাম্প করবে, মানে আরও কয়েক লক্ষ কোটি টাকা আপনি বেশি উঠাইতে পারবেন? তাহলে পাচ্ছেন না। দেশে যেটা হবে যে আপনার একটা সংখ্যার মিথ্যাচার দিয়ে জাতিকে ধোঁকা দিতে হবে। পরিসংখ্যান ব্যুরোকে দিয়ে, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সবাইকে দিয়ে প্রচুর তথ্যের মিথ্যাচার, উপাত্তের মিথ্যাচার, সংখ্যার মিথ্যাচার করে জাতিকে ধোঁকা দিতে হবে। এবং এটা আমাদের জন্য প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয় ছিল। বরং সরকার যদি অনেস্টলি দেশের অর্থনীতির অবস্থা মানুষের সামনে তুলে ধরতো, আমরা একটা ছোট বাজেট করে আমাদের
খরচের সাথে কিছু যোগ বিয়োগ করে আমরা যদি একটা ছোট বাজেট করতাম যেটা বাস্তবায়নযোগ্য, যেটা আমাদের টাকা, ঋণ, ঘাটতি সব কিছু মিলায় চলতে পারতো, তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো। একটা বড় সংখ্যার বাজেট দিলাম যেটা আমরা সবাই জানি বাস্তবায়ন করতে পারবো না, সেটা আসলে কি হবে, মানে এটার বেনিফিট আমার কাছে খুব বেশি পরিষ্কার না। তো বাজেট নিয়ে যখন কথা বলছি তখন আরও দুইটা ঘটনা আমাদের চারপাশে প্রচণ্ড রকম দেশবাসীকে আপ্লুত করছে। তার ভিতরে একটা হচ্ছে আমাদের সীমান্তে আমাদের বিজিবি, বিডিআরের জওয়ান সদস্যরা যেই দুঃসাহসিক দায়িত্ব পালন করছেন, এবং প্রায় 68টা লোকেশনে দেখলাম আমাদের বিভিন্ন জেলায়, যশোর, নওগাঁ, লালমনিরহাট, পঞ্চগড়, বিভিন্ন জেলায় জেলায় দেখলাম যে এই পুশিনের চেষ্টা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। কয়েকশো লোককে ইতিমধ্যে চেষ্টা করা হয়েছে। বিজেপির শুভেন্দু তো দাবি করেছে যে প্রায় 5000 লোককে নাকি ইতিমধ্যে পুশিন করে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আনলফুল মাইগ্রেন্ট অথবা আনডকুমেন্টেড মাইগ্রেন্টদের নামে যাদেরকে বলা হচ্ছে, এদেরকে সবাইকে বলা হয়েছে এরা অবৈধ বাংলাদেশি যারা ভারতে থাকে। তাহলে দেখেন যে অখণ্ড ভারত এবং হিন্দুত্ববাদী রাজনীতির প্রধানতম শত্রু হচ্ছে মুসলমান। তাকে এখন বাংলাদেশি নামে বলেন, পাকিস্তানি নামে বলেন, অবৈধ নামে বলেন, নাগরিক নামে বলেন, অনুপ্রবেশকারী নামে বলেন, অনেক নামে আপনি ডাকবেন, কিন্তু মূল নামটা হচ্ছে তার সে আসলে মুসলমান। এটাই হচ্ছে অখণ্ড ভারত এবং হিন্দুত্ববাদী যে ফ্যাসিবাদ আছে, এই ফ্যাসিবাদের প্রধানতম উপকরণ, এবং তাকে ছাড়া তাকে এই রাজনীতিটা তৈরি করতে হবে। তো আপনার যদি মুসলমান এত বিতৃষ্ণা থাকে, ভারতবর্ষের প্রায় 19-20% মানুষ মুসলমান, তাহলে মুসলমানদের যে বর্ডারে পাকিস্তান এবং বাংলাদেশে আপনি 19-20% জমি ছেড়ে দেন, জমি ছেড়ে দিয়ে পাকিস্তানের অংশ দিয়ে দেন, সীমান্তে বাংলাদেশকে আসাম, পশ্চিম বাংলার পুরো অংশটা দিয়ে দেন, দিয়ে ভারতবর্ষের সব মুসলমানদেরকে এখানে দিয়ে দেন, তাহলে সবাই মুসলমানদের সাথে থাকলো। আপনি প্রপোর্শনেটলি সম্পত্তি দিয়ে দেন, 19% ভারতের যে ব্যাংকের রিজার্ভ আছে, জিডিপি আছে, এই পুরোটা দিয়ে দেন, দিয়ে আমরা বাংলাদেশিরা এবং পাকিস্তানিরা সব মুসলমানদেরকে নিয়ে নিব, আপনারা আপনাদের হিন্দুদেরকে নিয়ে যাবেন। এটাই তো আপনারা চাচ্ছেন, আপনারা রংপুর বিভাগ চাচ্ছেন। তাহলে এই যে বিজিবি যে কাজটা করছে অসাধারণ, মানে দুঃসাহসিক, এবং আমার সেই রাত জাগা বিজিবির জওয়ান ভাইদের জন্য আমার স্যালুট, আমাদের দোয়া, আমাদের সব কিছু, পুরো আমাদের মন প্রাণ দিয়ে আমরা পুরো দেশ আপনাদের সাথে আছি, কারণ আপনারাই হচ্ছে লাল সবুজের পতাকার ফ্রন্টিয়ার। এই পতাকাটাকে বুকে শুধু ধারণ করছেন না, জীবনের ঝুঁকি নিয়ে, মানে মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনারা বাংলাদেশকে প্রত্যেক দিন হেফাজত করছেন যেন আমরা নিরাপদে থাকতে পারি। অতএব পুরো বাংলাদেশিরা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের জন্য আমাদের দোয়া, সালাম, স্যালুট, সব কিছু, মন ভরা সব কিছু আপনাদের জন্য। এবং বাজেটে আমরা দেখতে চাচ্ছিলাম, যেটা আমরা পাই নাই, আমরা দেখলাম যে কিছু সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষার বাজেট কিছু বেড়েছে, কিন্তু বিজিবিকে স্ট্রেংথেন করা, বাংলাদেশের বিজিবির যে বেসিক ইনস্ট্রুমেন্ট, যে লাইটের কথা একটা বলে, যেটা দূর থেকে দেখা যায়, যে এরকম লাইট পর্যন্ত বিজিবির কাছে নাই, যেটা জওয়ানরা পড়তে পারে অথবা সীমান্তে লাগানো যেতে পারে, সীমান্তে পুশিনের চেষ্টা, অবৈধভাবে ঢোকার চেষ্টা যেগুলো করা হচ্ছে, অস্ত্রের আধুনিকায়ন করা দরকার, এবং পুরো সীমান্তবর্তী জনগোষ্ঠী যারা আছে, আমাদের দেশপ্রেমিক, আমাদের সীমান্তবর্তী বাংলাদেশি মানুষ যারা আছেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার, সামরিক প্রশিক্ষণ। সেটার জন্য আমরা এই বাজেটে স্পেসিফিক্যালি বরাদ্দ দেখতে চাচ্ছিলাম, সেটা এখনও দেখি নাই। অথবা আমরা আশা করব স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষায় যে বাজেট দিয়েছেন, এই বাজেটের একটা অংশ অবশ্যই বিজিবিকে দিতে হবে। এবং এই যে বিজেপির ভাই বোনরা যারা দিন রাত 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা সীমান্তে দায়িত্ব পালন করছেন, তাদেরকে আর্থিক সুযোগ সুবিধা, ইনসেন্টিভ দেওয়া, ছেলে মেয়েদের লুক আফটার করা, তাদের খাবার দাবারের মান বাড়ানো, তাদেরকে দিয়ে তাদেরকে একটা সম্মানজনক জীবিকা করবার জন্য যা যা করা দরকার সেটা করা দরকার। ঠিক একইভাবে 2009-এ পিলখানা গণহত্যার পরবর্তীতে যে আমাদের বিডিআর জওয়ানদের গ্রেফতার করা হয়েছে, হাজারে হাজারে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে বেতন, ভাতা, পেনশন, চিকিৎসা, সুযোগ সুবিধা সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাদেরকে কম্পেনসেট করতে হবে। রাষ্ট্র এরকম একটা বড় বাহিনী, সীমান্তরক্ষী বাহিনীর সাথে এই আচরণ করতে পারে না। যারা বাজারে এই আলাপ ছেড়েছেন যে জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে, তাদের সম্ভবত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নাই। হ্যাঁ, কোনো ধারণা নাই, তারা শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে এই মন্তব্য করেছেন। আমি ইসলামী ব্যাংকের ইতিহাস অল্প একটু আপনাদের বলবো, তার আগে একটা আলাপ আসেন সেরে নেই, কেন এই আলাপটা বাজারে ছাড়া হলো। জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে, এই মুহূর্তে এই আলাপটা বাজারে ছেড়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে জামাত ইসলামের যে সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষ এদেশের মাটিতে রাজনীতি করছেন, তারা দীর্ঘদিন ধরে 5 আগস্টে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নেবার পরে রাস্তাঘাটে, ফুটপাতে, সড়ক পথে, রেলপথে যে অবাধ লুটপাট চলতো, চাঁদাবাজি চলতো, এই চাঁদাবাজি শুধুমাত্র 5 আগস্ট 2024 এই একদিনের জন্য বন্ধ ছিল। অর্থাৎ এই দিন কেউ সিদ্ধান্ত নিতে পারে নাই যে এই ফুটপাতে ভ্যানে যারা জামা কাপড় বিক্রি করে, সবজি বিক্রি করে, মুরগি বিক্রি করে, এদের কাছ থেকে 5 আগস্টে
চাঁদার টাকা কে তুলবে, এই সিদ্ধান্ত সেদিন ছিল একটা ট্রানজিশন পিরিয়ড। শেখ হাসিনা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার সাথে সাথে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল তারাও সেদিন গা ঢাকা দেয়, যার কারণে এই একটা দিন মাত্র এই চাঁদাবাজিটা বন্ধ ছিল। কেউ সেদিন ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় করতে যায়নি। 6 তারিখ থেকে যথারীতি এই চাঁদাবাজি ঠিক পূর্বের অবস্থায় বহাল তবিয়তে আবার শুরু হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, এখানে আমি নিজে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি। রাস্তার ফুটপাতে যে সমস্ত দোকানদারেরা দাঁড়িয়ে ভ্যানে করে সবজি বিক্রি করেন, জামা কাপড় বিক্রি করেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে, অন্য কোনো কিছুই বন্ধ হয় নাই। চাঁদাবাজি আগের মতোই, আগে আমরা যে ভ্যান প্রতিদিন 100 টাকা করে দিতাম, এখনো সেই 100 টাকা করে দিতে হচ্ছে, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে। তো এই যে একের পর এক ঘাট দখল, হাট দখল, মাঠ দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে। এ ব্যাপারে পত্র পত্রিকায় যখন ব্যাপক আকারে লেখালেখি হচ্ছে, যারা এই কাজটি করেছে, জামাত ইসলামের যে সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে, তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো যখন একের পর এক আসা শুরু করলো, অপরদিকে জামাতের আমির থেকে শুরু করে জামাতের প্রত্যেকটা নেতাকর্মী এই দখলবাজির রাজনীতি থেকে বাইরে গিয়ে তারা জনগণের কাছে গিয়ে একেবারে জনগণের কাতারে মিশে গিয়ে মানুষের সুখ দুঃখের অংশীদার হয়ে তাদের সাহায্য সহযোগিতায় নিজেদেরকে নিয়োগ করলেন। এমত অবস্থায় আমরা লক্ষ্য করেছি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় জামাতের চলমান কার্যক্রমকে প্রচন্ড রকমের ইতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে। তো এই যখন অবস্থা, তখন মানুষের ভিতরে জামাতের ইমেজ সম্পর্কে একটা ব্যাপক সুধারণা প্রতিষ্ঠিত হতে শুরু করে। এই যখন অবস্থা, তখন জামাতের যারা প্রতিপক্ষ আছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ একের পর এক আসতে শুরু করেছে, তখন তারা জামাতকে চাঁদাবাজের দোষে দুষ্ট করার অভিপ্রায়ে এই আলাপ বাজারে ছেড়েছে, অর্থাৎ জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে। আগের জামাত ইসলাম এবং এই জামাত ইসলামকে আমি মিলাতে পারছিলাম না, যার কারণে আমার একটু জানার আগ্রহ হলো যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে তাহলে কারা, এটা কি দখল নাকি পুনরুদ্ধার? আমি জানতে গিয়ে প্রথমেই 5 তারিখের পরে প্রথম আমার একটি রিপোর্ট দেখুন। পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে প্রথম আলো এই যে রিপোর্টটি করেছেন, সেখানে তিনি বলেছেন এস আলমের দখল থেকে ইসলামী ব্যাংক পুনরুদ্ধার। অর্থাৎ শেখ হাসিনা তার শাসনামলের দ্বিতীয় মেয়াদে 2017 সালের 5 জানুয়ারি ব্যাংকের তৎকালীন এমডি আব্দুল মান্নানকে তার পরিবাগের বাসভবন থেকে ডিজিএফআই এর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্ট পরিচালিত একটি রেস্টুরেন্টে তাদেরকে বসিয়ে অস্ত্রের মুখে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এই খবর ওই সময়ে আপনারা যারা আগ্রহী পাঠক একটু দেখে নিতে পারেন। ওই সময়ে 2017 সালের 5 জানুয়ারি পত্র পত্রিকা আপনারা ঘাটলেই দেখতে পাবেন যে সেখানে সরকারের নির্দেশে, স্বয়ং শেখ হাসিনার নির্দেশে সরকারের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তৎকালীন ব্যাংকের এমডি, চেয়ারম্যান এবং আরো কয়েকজনকে জোরপূর্বক অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। অর্থাৎ জোর করে পদত্যাগ করিয়ে পুরো ইসলামী ব্যাংকটাকে এস আলমের দখলে দিয়ে দেওয়া হয়। এস আলমের দখলে যাওয়া মানে সরকারি দলের দখলে চলে যাওয়া। তারা প্রথমে সেখানে আরস্তু খানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। আরস্তু খানকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পরে সেখান থেকে প্রচুর অর্থ লুটপাটের ব্যবস্থা করা হয় এবং আরস্তু খানকে চাপ প্রয়োগ করা হয় যে আপনি সেখান থেকে অর্থ বের করে দিন। কিন্তু আরস্তু খান এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি দেখে, এর জনপ্রিয়তা দেখে, এর পেইড আপ ক্যাপিটাল, এর আমানত সবকিছু দেখে তিনি এখান থেকে 1টি টাকা তসরুপ করার সুযোগ দিতে রাজি হন নাই। যার কারণে আরস্তু খানকে আর সেই পদে রাখা হয়নি, তাকে অল্প কয়েকদিনের ব্যবধানেই সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আরস্তু খান তার এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করে বলেছেন। তাহলে প্রথম আলোর এই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারি ব্যাংকটি যারা প্রতিষ্ঠা করেছিল তাদের কাছ থেকে 2017 সালের 5 জানুয়ারি দখল হয়ে গিয়েছিল। অর্থাৎ কোন দখলদার বাহিনী প্রকৃত মালিকের কাছ থেকে ব্যাংকটি দখল করে নিয়েছিল। এরপর 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে ওই দখলদার বাহিনী একা একা, তাদেরকে কেউ কিছু বলে নাই, তারা নিজেরা নিজেদের পিঠ বাঁচানোর ভয়ে ব্যাংকটাকে ফোকলা করে দিয়ে ব্যাংক থেকে 50,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে তারা ব্যাংকটাকে ফোকলা করে দিয়ে বিদেশে পালিয়ে চলে যায়। এটি হচ্ছে বাস্তব ইতিহাস। অর্থাৎ ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ দখল করে নিয়েছিল 2017 সালের 5 জানুয়ারি, আর 2024 সালের 5 আগস্ট দখলদার বাহিনী তাদের ক্ষমতা চলে যাওয়ার কারণে তারা এই ব্যাংকটাকে ফেলে এর সম্পদগুলো লুটপাট করে নিয়ে পালিয়ে যায়। যখন পালিয়ে গেছে তখন এই ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে আবার তারা এসে হাল ধরেছে। ভঙ্গুর পরিস্থিতিতে এই ব্যাংকটাকে আবার তারা
পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে। 2017 সালের আগে এই ব্যাংকের অবস্থা কি ছিল এটা আপনারা প্রত্যেকেই জানেন। যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত ম্যাগাজিন দ্য মিরর, 100 বছরের পুরনো একটি ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে 2012 সাল থেকে তারা বিশ্বের শ্রেষ্ঠ 1000টি ব্যাংকের তালিকা প্রণয়ন করে আসছে। তাদের প্রতিবেদনে 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার একমাত্র ব্যাংক হিসেবে এই বিশ্বের শ্রেষ্ঠ 1000 ব্যাংকের ভিতরে নিজেদের জায়গা করে নিতে পেরেছিলেন এই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুতরাং এই অবস্থায় যখন এই ব্যাংকের যারা শেয়ার হোল্ডার ছিলেন, এই ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে ব্যাংকটা এই পর্যন্ত গিয়েছিল। সেই ব্যাংকটির ঈর্ষণীয় এই সাফল্যে এবং এর আমানত বিচারে লোভাতুর হয়ে তারা ব্যাংকটাকে দখল করে নিয়েছিল। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি ব্যাংকটা কি আসলে জামাত ইসলামের ছিল। ব্যাংকটা জামাত ইসলামের ছিল কিনা সেটা আমি বলছি না, সেটা আমার বিবেচ্য বিষয়ও নয়। তবে আমি কয়েকজন ব্যক্তির কথা বলছি, সেই ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যদি আপনাদের মাথার ভিতরে থেকে থাকে তাহলে আপনাদের জন্য বুঝতে খুব সহজ হবে যে আসলে ব্যাংকটি কারা প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালে সৌদি আরবের জেদ্দায় মুসলিম দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে প্রথমেই সারা পৃথিবীর মুসলিম দেশগুলোতে ইসলামী ব্যাংকিং ধারার প্রবর্তন করার একটা প্রস্তাব উত্থাপন করা হয়। এরপরে 1974 সালে সেনেগালের রাজধানী ঢাকারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনেও ঠিক একই প্রস্তাব উত্থাপন করা হয়। সেই থেকে বাংলাদেশে একটি ইসলামী ব্যাংকিং প্রবর্তনের জন্য এদেশের যারা ধর্মপ্রাণ মানুষ তারা আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন। আপনারা যদি ইসলামী ব্যাংক উইকিপিডিয়ায় যান তাহলে এটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এডিটর সাহেব উইকিপিডিয়া থেকে একটু দেখিয়ে দেন। এখানে কি বলা হচ্ছে দেখুন যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার এই যে স্বপ্ন, এই স্বপ্ন দেখেছিলেন এদেশের কয়েকজন ধর্মপ্রাণ মানুষ, তার ভিতরে বিশিষ্ট ব্যবসায়ী মীর কাসেম আলী, মাওলানা আব্দুর রহিম সহ আরো কয়েকজন। এখন বলুন মীর কাসেম আলী এবং মাওলানা আব্দুর রহিম এদের রাজনৈতিক পরিচয় কি এটা আপনারা জানেন। এরপরে এই যে তাদের স্বপ্ন যে বাংলাদেশে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হবে, কাদেরকে দিয়ে প্রতিষ্ঠা করবেন, কারা এই ব্যাংক প্রতিষ্ঠা করবে? তখন তারা অনুরোধ করলেন এম আজিজুল হককে। এম আজিজুল হক তখন তিনি অন্য একটি কনভেনশনাল ব্যাংকে দায়িত্বরত অবস্থায় ছিলেন। সম্ভবত তিনি, আমি যদি ভুল না করে থাকি, তিনি সোনালী ব্যাংকের স্টাফ কলেজে দায়িত্বরত অবস্থায় ছিলেন। তো তাকে যখন অনুরোধ করা হলো, তিনিও ছিলেন ধর্মপ্রাণ মানুষ, তিনি এই দায়িত্ব পালন করার জন্য রাজি হলেন এবং তিনি তার প্রচেষ্টায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একের পর এক ধাপ বাই ধাপগুলো অতিক্রম করতে থাকে। অনেক বড় ইতিহাস, আমি সেই বড় ইতিহাসের দিকে যাচ্ছি না। যাক, আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।